ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 তোমাদের গণিতের যে মডেল স্কুলগুলো আমি আলোচনা করছি। আজকের আমি তোমাদের 12 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করব। দেখো, ইতিপূর্বে আমি তোমাদের জন্য মোট 11টি মডেল স্কুল সম্পূর্ণ আলোচনা করেছি। যারা নতুন আমার এই ভিডিওতে, তারা আমার আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো। আর এই ভিডিওর লিঙ্কগুলো আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তাছাড়া আমার প্লে লিস্টেও তোমরা ক্লাস 8-এর গণিত তোমরা সেখানে সমস্ত গণিতগুলো তোমরা পেয়ে যাবে। চলো, আজকের 12 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো। আর এই 1.214281 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত? চলো আমরা গণিতটা করি। তাহলে 1.21424871 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখো। যে আমরা যদি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলা হয়, তাহলে কি দশমিক পর 2 ঘর যাব নিয়ম অনুযায়ী। তারপরে কিন্তু সেটা কিন্তু সত্য নয়। দেখো, দশমিকের পর 2 ঘর যাওয়ার পর তার পরবর্তী 3 নম্বর অঙ্কটা তোমরা লক্ষ্য করো। এই অঙ্কটা যদি 5 অথবা 5-এর বেশি হয়, তখন তার পূর্ববর্তী অঙ্ক 1 বেড়ে যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা এই অঙ্কটা 5-এর নিচে আছে, সুতরাং পূর্ববর্তী অঙ্ক কোনো পরিবর্তন হবে না। সুতরাং আমরা লিখতে পারি 1.21। কেমন? আর যদি এখানে 1.217 থাকতো, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত করলে কত হবে? সমান 1.222 হয়ে যেত। কেন? 3 নম্বর অঙ্কটা কি হচ্ছে? 5 অথবা 5-এর বেশি, সুতরাং তার পূর্ববর্তী অঙ্ক 2 ছিল, 2 হয়েছে। কেমন? বেশ, পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে 20.25 এর বর্গমূল কত? 20.25 এর বর্গমূল আমরা দেখো। 20.25 এর বর্গমূল দেখো। আমরা প্রথমে ভাগ পদ্ধতি করতে পারি, অথবা আমরা ভেঙে নিয়েও করতে পারি। ভেঙে নিয়ে কীভাবে করবে? দেখো, সমান দিয়ে দেবে, রুট দিয়ে দেবে। এই দশমিক ভগ্নাংশকে আমরা সামান্য ভগ্নাংশ করলে দেখো 20/5/100 হবে। কেমন? তাহলে এই সংখ্যাকে আমরা এবার 2025কে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। 2025 বা ভাগ পদ্ধতি বর্গমূল করলে দেখো, শেষ থেকে দুটো করে অঙ্কের নিচে দাগ দাও। 20 কোন বর্গের নামতে আমরা 20টা পাবো? 4-এর বর্গে। 4 কত হচ্ছে? 16। 5 25 বেশি হয়ে যাচ্ছে, সুতরাং 4 16 হচ্ছে। বিয়োগ করো, 20 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে? 4। আর কত নামবে? 2 5। দুটো করে সংখ্যা নাম করতে হয় বর্গমূলের নিয়মে। দেখো, এই যে এই সংখ্যাটা আছে, এটা ডবল হয়ে যাবে। ডবল হলে কত হবে? 4 ছিল, 8 হয়ে যাবে। আর এখানে একটু ফাঁকা রাখবে, কেননা এর বর্গের নামটা বসাতে হবে। দেখো, এখানে যদি 5 বসাই, শেষে যেহেতু 5 আছে, এখানে 5 বসালে এখানেও 5 বসাতে হবে। কত হলো? 85, 5-এ 425। কেমন? 5 25 5, তাহলে 2, আর 8 5 40, 41 42। কেমন? আর 100 বর্গমূল তো আমরা জানি কত হচ্ছে। 100 বর্গমূল আমরা জানি কত হচ্ছে? 10 হয়। কেমন? তাহলে 45-এর বর্গ কত হবে? 2025 হচ্ছে। আর নিচে 100-এর বর্গ কত হচ্ছে? বর্গমূল কত হচ্ছে? তোমার 10 হচ্ছে। অর্থাৎ 10-এর বর্গ সমান 100 হচ্ছে। সমান আমরা 45/10 পাবো। তাহলে এক্ষেত্রে উত্তর হলো কত? উত্তর হলো গিয়ে 4.5। কেমন? 4.5। অর্থাৎ 45/10 মানে কি হবে? কত? 4.5। অর্থাৎ 20.25-এর বর্গমূল কত হবে? 4.5। তোমাদের সঠিক উত্তর কোনটা দেখি। অপশান নাম্বার কত হচ্ছে? 4.5। অপশান নাম্বার হচ্ছে বি, 4.5। কেমন? তারপর প্রশ্ন দেখো, x + x টু দি পাওয়ার -1 = 2 হলে x টু দি পাওয়ার m + x টু দি পাওয়ার -m এর মান কত? চলো আমরা গণিতটা করি। বলা হয়েছে x + x টু দি পাওয়ার -1 = 2। আর এই প্রমাণ করতে হবে, মান বের করতে হবে, উত্তরটা সমাধান করতে হবে x টু দি পাওয়ার m + x টু দি পাওয়ার -n। তাহলে কত হচ্ছে? দেখো, এক্ষেত্রে বাদ এই মানটাকে আমরা একটু মডিফাই করি। দেখো, উভয় পদে দেখতে পাচ্ছি আমরা x পাচ্ছি, অর্থাৎ x-এর কী করবো আমরা? x-এর মানটাকে আমরা কমন নেব। x-টাকে কমন নিলে কত হচ্ছে? 1 পরে থাকছে, +1 টু দি পাওয়ার -1 = 2, বা x ইন্টু, দেখো এখানে 1-এর টু দি পাওয়ার -1 মানে হলে কত হয়? দেখতে পাচ্ছি 1ই হয়। সুতরাং 1 + 1 = 2, বা x ইন্টু 2 = 2, বা
বা এক্স ইকুয়ালস টু 2/2, 2 × 2, অতএব এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 1। তাহলে এক্সের মান কত বেরোলো 1 বেরোলো। এবার এই 1-এর মানটা দিয়ে আমরা এটাকে প্রমাণ করবো। দেখো এক্সএস টু দি পাওয়ার এম অর্থাৎ এক্সের মান কত হচ্ছে 1 আর এর পাওয়ার এম প্লাস এক্সএস টু দি পাওয়ার এর পাওয়ার কত এক্সের মান কত হচ্ছে 1 ছিল, 1 বসলাম, এর পাওয়ার হচ্ছে -n। তাহলে কত হলো দেখো যে কোনো সংখ্যার তার একের যদি পাওয়ার যা থাকুক না কেন তার মান সর্বদা কি 1 হয়, প্লাস আর 1-এর পাওয়ার সে একই রকমভাবে হচ্ছে একের পাওয়ার যাই থাকুক না কেন তার মান কিন্তু 1 হবে। কেমন? তাহলে কত হলো 1 on 2। কেমন? অ্যান্সার তোমাদের কি 2 উত্তর। অপশন নাম্বার কোনটা দেখি আমরা, দেখো অপশন নাম্বার বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর মান কত? চলো আমরা বি এর মানটা কত বের করি। কি বলা হয়েছে? বলা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। দেখো এই মানটাকে আমরা কি মডিফাই করলে উত্তরটা বি এর মানটা কি তা সহজে এই বি এর মানটা কী হবে আমরা পেয়ে যেতে পারি। দেখো এ স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এর ফাঁকে 9-এর বর্গমূল নির্ণয় করে কত হচ্ছে 3 এর হোল স্কোয়ার। কেমন? এই 3টা এখানে বসবে। অর্থাৎ দেখো এটা যদি আমরা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জানি কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই বি এর মানটা কত হলো? বি এর মানটা 3 হলো। সুতরাং অতএব বি ইকুয়ালস টু কত হলো 3। তাহলে এখানে এর অপশান দেয়নি, শুধু এর মান কত জানতে চাওয়া হয়েছিল। তাহলে এর উত্তর কত হলো? উত্তর হলো গিয়ে এর উত্তর বি এর মান কত হবে? বি এর মান হচ্ছে 3। দেখো একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য যথাক্রমে এ সেমি, বি সেমি এবং সি সেমি হয়, তাহলে এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি হলে ত্রিভুজটি গঠনের শর্ত কী? তাহলে 3টি বাহুর মান দেওয়া হয়েছে কী? ত্রিভুজের 3টি বাহুর মান দেওয়া আছে। ধরো একটি ত্রিভুজ এ বাহুর মান হচ্ছে এ, বি আর সি। শর্ত দেওয়া হয়েছে কি এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি। দেখো ত্রিভুজের শর্ত আমরা জানি যে বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতম বাহুদের যোগফল যদি বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হয়, সুতরাং সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বৃহত্তম বাহুটা কোনটা হচ্ছে এ, এই বাহুটার অপেক্ষা ক্ষুদ্রতর বাহু থেকে হচ্ছে বি আর সি। বি আর সি সব থেকে ছোটো, বি আর সি সব থেকে ছোটো। কেমন? বি সি সব থেকে ছোটো। সুতরাং আমরা করতে পারি কি এই বি সি বাহুর যোগফল হবে, বি সি বাহুর যোগফল এ বাহুর অপেক্ষা বেশি হবে। সুতরাং এর শর্ত হলো কি বি প্লাস সি গ্রেটার দ্যান এ। কেমন? এটা হচ্ছে তোমাদের ত্রিভুজ অঙ্কন করার শর্ত। চলো এর অপশান নম্বরটা দেওয়া হয়েছে। দেখো কত নম্বর অপশান হচ্ছে? অপশান নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। কেমন? প্রশ্ন দেখো ত্রিভুজ এ বি সি এর ভূমি হচ্ছে BCA এর দৈর্ঘ্য 8 সেমি। কেমন? ত্রিভুজ এ বি সি এর ভূমি হচ্ছে BC, AB এর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি এবং উচ্চতা AB এর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি হলে এর ক্ষেত্রফল কত? দেখো আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে। কি আছে? তাহলে ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল সমান কী হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু কী হয়? উচ্চতা। তাহলে এখানে ভূমি কত দেওয়া আছে? তাহলে ত্রিভুজটা আমরা একটু অঙ্কন করে ফেলি। দেখো ত্রিভুজ বলেছে, ত্রিভুজ আমি উপরে একটু লিখে ফেলি ছোটো জায়গা। দেখো এই হলো ত্রিভুজ, সরি ভূমি যেহেতু বলেছে BC আর উচ্চতা বলেছে AB, সুতরাং আমরা এই সমকোণ ত্রিভুজ অঙ্কন করতে পারি। সমকোণ ত্রিভুজ ভূমি হচ্ছে দেখো ABC বলছে কি বলা হয়েছে এখানে? বলেছে BC হচ্ছে কত সেমি? 8 সেমি, 8 সেমি। আর AB হচ্ছে কত? AB হচ্ছে 6 সেমি, 6 সেমি। অর্থাৎ এটাকে বলা হচ্ছে উচ্চতা। তাহলে ভূমি আর উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে 8 সেমি আর উচ্চতা হচ্ছে 6 সেমি। কেমন? তাহলে এবার আমরা পেয়ে গেলাম। তাহলে BC যেহেতু বলেছে, ভূমি বলেছে হাফ ইন্টু ভূমি বলছে 8 সেমি, 8 গুণিত উচ্চতা কত হচ্ছে? উচ্চতা হচ্ছে গিয়ে তোমার 6 সেমি। একক কী দেবে? বর্গ সেমি দেবে, বর্গ সেমি। তাহলে এক্ষেত্রে আমরা দেখো করছে, দেখো 1/2 ইন্টু 8 ইন্টু 6। দেখো আমরা কাটাকাটি করি, 2 4 8, কত পেলাম? 1 4 6 6 4 24, 24, অর্থাৎ উত্তর হলো 24 বর্গ সেমি। কেমন? 24 বর্গ সেমি। তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশান কিছু আছে কিনা দেখি। হ্যাঁ অবশ্যই অপশান আছে। অপশান নাম্বার হচ্ছে বি তোমাদের সঠিক উত্তর, 24 বর্গ সেমি। কেমন? পরের প্রশ্ন দেখি চলো। পরের প্রশ্ন বলছে 2 এর দিকের প্রশ্ন হচ্ছে
যে ভাগ পদ্ধতিতে √2 এর 2 স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। √2 এর 2 স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলা হচ্ছে আমাদেরকে। তাহলে চলো আমরা √2 এর 2 স্থান পর্যন্ত আসন্ন মানটা করে ফেলি। দেখো √2 এর অর্থাৎ বর্গমূল 2 এর বর্গমূল অর্থাৎ এই 2কে আমাদের এই 2কে আমাকে √2 এরকে 2 স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হলে প্রথমে আমরা কী করবো, 2কে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করবো। দেখো যেহেতু পূর্ণ সংখ্যা 2 আছে শেষে তোমরা দশমিক দিয়ে দাও, তবে দুটো করে শূন্য তোমরা বসিয়ে দাও, কেননা 2 স্থান পর্যন্ত তোমরা বলছো নাকি অলরেডি 3 জোড়া শূন্য বসাতে হবে। কেমন? তাহলে দেখো এখানে 2 হচ্ছে একটা একক অঙ্ক। দেখো এক্ষেত্রে আমাদের 2টা কোন বর্গের নামতে কাটবে? একের না বর্গ, একে 1 কত নামবে? 1 নামবে। দশমিকটা তুলে দাও, এখানে কত নামবে? দুটো শূন্য নামবে। একটা একটু দূরে ডবল করে দাও 2। আচ্ছা, এবার কোন জোড়ে 100 কাটবে? 4-এর জোড়ে। 4 যদি বসাই 24 4 কত হবে? 4 4 16 6 হাতে 1। আচ্ছা 2 8 9 96। কত হবে? 100 থেকে 96 বদলে 4। আবার দুটো শূন্য নামবে, শূন্য নাম গেলাম, 400 হলো। এখানে দেখো 224 ছিল, 24-এর শেষ অঙ্কটা 4টা ডবল হবে, 2টা স্থির থাকবে। তাহলে 2 এ 4 24, 2 4 24। এবার দেখো কোন বর্গের নামটা কিন্তু 400 কাটবে? আমি যদি এখানে 2 বসাই 242 হচ্ছে, 242 দুগুণে কত হবে? 284 হচ্ছে, 484 হচ্ছে, বেশি হচ্ছে। তাহলে আমরা কী করতে পারবো? শূন্য একে যদি দিই, তাহলে 1 যদি দিই এখানেও 1 বসাবো। 241 একে কত হবে? 241। কত নামবে? 10 থেকে 1 বাদ দাও, 9 হচ্ছে। আর এখানে 9 থেকে 4 বাদ দাও কত হচ্ছে? এখানে 5 4 9 হচ্ছে, 5 হচ্ছে। আর এখানে হচ্ছে 3 থেকে 2 বাদ কত হবে? 1 হবে। 159 কত হচ্ছে? 159। দেখো তারপরে আবার দুটো শূন্য নামিয়ে নাও। বেশ, এবার এই সংখ্যার শেষ অঙ্কটা ডবল হবে, অর্থাৎ 2 4 2। দেখো এবার কোন বর্গের নাম থেকে কাটবে? এখানে দেখতে পাচ্ছি আমরা যদি 4 বসাই 5 বসাই তাহলে কত হবে? 5 দুগুণে 10 আর 5 6 বসালে 4 দুগুণে 12। তাহলে কত হচ্ছে? বেশি হয়ে যাচ্ছে বলতে মনে হচ্ছে। তাহলে 2 4 2 যদি আমরা করি, 2 4 2 আর 4 যদি দিই, 4 দিই কত হচ্ছে? 4 4 16 6 হাতে 1, 4 দুগুণে 8 9, 4 4 16 6 হাতে 1, 4 দুগুণে 8। কেমন? তাহলে এখানে হচ্ছে না দেখছি আমরা। তাহলে 15,900 আছে এখানে, 15,900। সুতরাং আমরা কী করব? 15,900 আমাদের বিয়োগ করা ঠিক আছে তো? অবভিয়াসলি দেখতে পাচ্ছি 49 3 ঠিক আছে। 159 159 10 59 ঠিক ছিল। তাহলে এবার দেখো কত হচ্ছে? 5 দিয়ে দেখি, 24 2 5 5। 5 5 25 5 হাতে 2 10 11 12 2 হাতে 1, 5 20 একে 21, 21 1 হাতে 2 5 10 11 12। তাহলে 12,125 কত হচ্ছে? 5 দ্বারা বিভাজ্য হচ্ছে। দেখো সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। দেখো এই যে 481, 4টা ডবল হতো, এখানে 8 হয়ে যেত। এখানে 4 এর ডবল কত হচ্ছে? 8। তাহলে 281 হচ্ছে 281। 281 একে কত হবে? 281। কেমন? এখানে একটু মিস্টেক হয়ে গেছিলো। এই 4টা এখানে ডবল হলে কত হবে? 8 হবে। কেমন? 8 হবে। এখানে একটা দেখো 1 এর বর্গ কত হবে? 1 যদি বসে এখানে 281 হচ্ছে, 281 হচ্ছে, এই 281 একে 281 হচ্ছে। তাহলে এবার বাদ দিয়ে আমরা 10 থেকে 1 বদলে 9, এখানে 9 থেকে 8 বদলে কত হবে? 1 1, এখানে 3 থেকে 2 বদলে 1। সুতরাং 11,900 হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা যে 5 দ্বারা এখানে যদি 5 বসাই, এখানে 5 বসালে কত হবে? 12,125 হচ্ছে, এখানে 11,000 আছে। সুতরাং 5 দ্বারা বিভাজ্য হবে না। এই 4 দিয়ে দিতে হবে গিয়ে দেখতে পাচ্ছি 8,696 হচ্ছে। তো 4 এ যাবে, তাহলে এখানে 4 বসালে কত হবে? তাহলে 8,696 কত হচ্ছে? এখানে 4 হবে, 10 থেকে 6 4, এখানে 9 থেকে 9 বদলে 0, এখানে কত হচ্ছে? 8 8 থেকে 6 বদলে কত হবে? 2, এখানে 11 11 থেকে 8 বদলে কত হবে? 3। তাহলে কত হচ্ছে? এটা আমাদের গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ আমাদের বলা হয়েছে 2 স্থান পর্যন্ত, √2কে 2 স্থান পর্যন্ত আসন্ন মান করলে দেখতে পাচ্ছি আমরা। দেখো এখানে 10 পর 2 ঘর যদি নিশ্চয়ই যাওয়া উচিত ছিল আমাদের। দেখতে পাচ্ছি 3 নম্বর অঙ্ক যেতে হবে। কারণ 3 নম্বর অঙ্ক 5 অথবা 5 এর বেশি হলে পূর্ববর্তী অঙ্ক 1 বেড়ে যাবে। এই যে 5 এর কম আছে, সুতরাং এই 3 নম্বর অঙ্কটা 5 এর কম আছে, সুতরাং আমাদের পূর্ববর্তী অঙ্কটা বৃদ্ধি পাবে না। অর্থাৎ আমাদের উত্তর কত হবে? 1.41। কেমন? 1.41। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন কী বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হচ্ছে যে 2.031 এর বর্গমূল নির্ণয় করো 3 স্থান পর্যন্ত। চলো এই সংখ্যাকে 3 স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে। 3 স্থান পর্যন্ত 2.031
2.031কে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত অসম্মান করতে হলে আমাদের 2.031কে আমরা বর্গমূল নির্ণয় করতে হবে। দেখো 2.031 এর বর্গমূল নির্ণয় করতে হলে ভাগ পদ্ধতি করি আমরা 2.031। আমরা কী করবো প্রথমে দশমিকের আগে পূর্ণ সংখ্যাটাকে আমরা কি বর্গমূল নির্ণয় করবো। দুইয়ের বর্গমূল করবে একে কোন বর্গের নামটা কাটবে, একে এক হচ্ছে এক নামলো, দশমিক তুলে দাও, এবার দুটো করে সংখ্যা নিচে দাগ দিয়ে দাও, কত হচ্ছে 0.3। এবার 0.3 নাম গালাম, বেশ। এবার কী করবো, এই সংখ্যাটা আমাদের কী করে ডবল করতে হবে, এই সংখ্যা ডবল করলে কত হবে 2 হবে, কেমন 1 2 হচ্ছে। এবার কোন বর্গের সংখ্যা বসালে বর্গের নামটা রাখলে 103 দ্বারা বিভাজ্য হবে, যদি 4 বসাই তাহলে কত 24 হচ্ছে, এখানে 4 বসাতে হবে, 24 ছেড়ে কত হচ্ছে 96 হচ্ছে, 24 ছেড়ে 96 বাদ দাও, কত হচ্ছে 7। 103 থেকে 96 বাদ দিলে কত হচ্ছে 7, কত নামবে 1 নামবে, আর একটা শূন্য দশমিক আছে মানে কি শূন্য পেলাম, 710 কত হবে, এই 24-এর শেষ সংখ্যাটা ডবল হবে 2 8, অর্থাৎ 28 হলো। এবার কোন বর্গের নাম তো 710 কাটবে, আমি যদি এখানে 2 বসাই তাহলে কত হবে, এখানে 2 বসাতে হবে, তাহলে 282 দুগুণে কত হচ্ছে 564। এবার বাদ দাও, কত হচ্ছে বাদ দিয়ে 6, 10 থেকে 6 বদলে 4 থেকে 10 থেকে 4 বদলে কত হবে 6, আর এখানে 4, 10 থেকে 6 বদলে 4, আর এখানে হচ্ছে 6 থেকে 5 বদলে 1, দুটো শূন্য নাও নিলাম আমরা। এবার কী করবো, এই সংখ্যাটার সে সংখ্যাটা ডবল হবে, অর্থাৎ 2 8 4 হবে। এবার কোন সংখ্যা বসাতে দেখো, এখানে 14 হচ্ছে, 7 দুগুণে 14, 5 5 10, 5 দ্বারা বিভাজ্য হবে 5, এখানে 5 বসালে এখানে আমাদের 5 বসাতে হবে, কত হবে দেখো 2845 5-এ কত হচ্ছে 5 5 25-এর 5 হাতে 2, 5 20 21 22 22-এর 2 হাতে 2, আর 8 5 40 41 42 42-এর 2 হাতে 4, আর 5 10 4 14, কেমন। এবার বাদ দাও, কত হচ্ছে 5, 10 থেকে 5 হলে 5, 9 থেকে 2 বলে 7, আর এখানে কত হচ্ছে 5 থেকে 2 বদলে কত 3, আর তো এর থাকবে না, ব্যাস 375। এবার আমরা কী করব, এই সংখ্যাটাকে ডবল করব, দেখো সে সংখ্যা ডবল করলে কত হবে, তাহলে 2 8 1 গেলো 5 হলো, আর এখানে কত হচ্ছে 0। এবার কোন সংখ্যা বসাবো, আমি যদি এখানে 1 বসাই, এখানে 1 বসাবো, কারণ 2 যদি বসাই 28 দুগুণে বেশি হয়ে যাচ্ছে, 28 দুগুণে কত হবে 46 হবে, আর 16 56 হবে, তখন এখানে 37 আছে, সুতরাং 1 দিয়ে তারা বিভাজ্য হবে, 28501 একে কত হবে 28000, দুটো শূন্য নামিয়ে আনো, তাহলে কত হবে 28501, কেমন। আর বিয়োগ করে কত হচ্ছে 10 থেকে 1 বদলে 9, 9 থেকে 0 বদলে 9, এখানে 4 14, 14 থেকে 5 বদলে কত হবে 9, এখানে কত হচ্ছে 6 6 16, 16 থেকে 8 বদলে কত হবে 8, 8999। এর কোনো ভ্যালু নেই, ভ্যালুটা আমার এই সংখ্যাটার প্রয়োজন, কেমন। 1.425 আমি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে, তাহলে আসন্ন মান নির্ণয় করতে হবে, কেমন। তাহলে চলো আমরা করি, তাহলে কত হবে, তাহলে এর যদি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হয়, তাহলে 0.3 ঘরেছি প্রথমে 1 2 3, তার 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করবো, 5-এর কম আছে, সুতরাং পূর্ববর্তী অঙ্ক বৃদ্ধি পাবে না, তাই যাই আছে তেমন হবে, তাহলে 1.425 হবে, কেমন। তাহলে 2.031-এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানগুলো কত হবে 1.425, কেমন। চলো পরের প্রশ্ন আমরা দেখি কি আছে। বলেছে একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে এবং 17 সেকেন্ডে অতিক্রম করছে। ট্রেনটির দৈর্ঘ্য এবং কি বলা আছে এবং গতিবেগ কত হবে। চলো আমরা নির্ণয় করি ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত হবে, আমরা নির্ণয় করি। প্রথমে তোমরা লিখবে ট্রেনটি যেহেতু দুটো সেকেন্ড আছে, দুটো সময় আছে, আর দুটো দূরত্ব আছে, তো আমরা এক্ষেত্রে করবো ট্রেনটি 25 সেকেন্ডে যায় কত হবে 210 মিটার, আর সঙ্গে কি নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, অতএব আমরা ট্রেনটি 17 সেকেন্ডে যায় কত, আবার 17 সেকেন্ডে যায় কত 122 মিটার, সঙ্গে প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, সুতরাং আমরা বিয়োগ করে পাই, আমরা এখানে লিখে দেবো কি বিয়োগ, অর্থাৎ বিয়োগ করে পাই, দেখো 25 থেকে 17 বাদ দিলে কত হবে 8 সেকেন্ডে যায়, কত হবে 210 থেকে 122 বাদ দিলে 88 মিটার, আর প্লাস বাদ দিলে নিজের দৈর্ঘ্য থেকে নিজের দৈর্ঘ্য বাদ দিলে 0 হচ্ছে, হবে না, সুতরাং 8 সেকেন্ডে যায় কত 88 মিটার, সুতরাং 1 সেকেন্ডে যায় কত 88/8 বর্গমিটার,
কেমন। আর 17 সেকেন্ডের জায়গায় কত হবে 88/8 ইন্টু 17, আর 88/8 মানে আমরা জানি কি 11 মিটার, 11 মিটার, অর্থাৎ 1 সেকেন্ডের জায়গায় কত ট্রেনটি 11 মিটার যায়। সুতরাং 17 সেকেন্ডে যাবে কত হবে 11 সঙ্গে 7 গুণ করতে পারো, 17 গুণ করতে পারো, সুতরাং ততটা পথ যাবে, অর্থাৎ কত হচ্ছে 11 গুণ 17 সমান কত হচ্ছে 187 মিটার। কেমন। তারপর দেখো, তারপর অথবা ট্রেনের দৈর্ঘ্য কত হবে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হবে, দেখো ট্রেনের দৈর্ঘ্য সমান কত হবে 187 থেকে 187 থেকে কী করবো আমরা 187 থেকে 122 বাদ দেবো। 122 অর্থাৎ যে কোনো এই যে রাশি নিলাম 17 সেকেন্ডে যায় যে 122 মিটার প্রায় নিজে দৈর্ঘ্য, যদি 122 এর দৈর্ঘ্য নিই তাহলে কি তার সময়টা কিন্তু 17টা গুরুত্বপূর্ণ, 17টা আমাদের কাজে লাগতে হবে। যেহেতু এখানে 17 নিয়েছি, 17টাকে আমাদের 17 মানে কি এই সময়টা কী হবে তার দূরত্ব মানটা আমাদের নিতে হবে। এখানে ট্রেনের দৈর্ঘ্য তো হচ্ছে 187 বিযুক্ত, অর্থাৎ 187 বিযুক্ত 122 মিটার, সুতরাং হচ্ছে 65 মিটার। কেমন। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 65 মিটার। যেহেতু আমরা এই 17 সেকেন্ডে তার দূরত্বটা নিয়েছি 122 মিটার, সুতরাং এক্ষেত্রে এই 17 সেকেন্ড দিয়ে আমাদের কাজ করতে হবে। ট্রেনটি যায় কত হবে 20 সেকেন্ডে যায় কত 11 মিটার আমরা পেয়েছিলাম এখানে, 20 সেকেন্ডে যায় কত 11 মিটার যায়, 20 সেকেন্ডে যায় কত 11 মিটার। আর তাই আমরা 36 সেকেন্ড অর্থাৎ 1 ঘন্টা মানে 36 সেকেন্ড, 36 সেকেন্ডে যাবে কত হবে 11 ইন্টু 36/1000। কেমন 1000। বেশ, কেননা আমরা মিটারকে কিলোমিটার করবো, কিলোমিটার করলে মিটারকে কিলোমিটার করলে 1000 দিয়ে ভাগ করতে হবে। আর তাহলে 1000 দিয়ে ভাগ করেছি আমরা, মিটারকে আবার বলছি শোনো, মিটারকে যদি কিলোমিটার প্রকাশ করতে কিলোমিটার প্রকাশ করতে তাহলে কী করতে হবে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলাম আর সেকেন্ডকে আমরা কী করলাম ঘন্টায় প্রকাশ করলাম। 3600 দিয়ে কত হবে 36 সেকেন্ড সমান 1 ঘন্টা হচ্ছে। সুতরাং আমরা কাটাকাটি করে দেবো, কাটাকাটি করতে হবে 396/10 হচ্ছে। অতএব ট্রেনটির গতিবেগ কত হবে 39.6 কিমি বা 39.6 কিমি পার গতিবেগ পার হাওয়ার পার ঘন্টা, অর্থাৎ 39.6 কিমি পার ঘন্টা। কী করবে পার ঘন্টা লিখে দেবে, পার ঘন্টা। কেমন। চলো পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্নগুলো আছে যে রেল লাইনের পাশে দাঁড়ানো একটি ছাত্র দেখলো যে সমান দৈর্ঘ্যে বিপরীত দিকগামী দুটি ট্রেন তাকে 18 সেকেন্ডে এবং 12 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেন দুটি পরস্পরকে কতক্ষণে অতিক্রম করবে। চলো আমরা এই গণিতটা সমাধান করি। দেখো বলা হয়েছে এখানে হয়তো লোকটি দাঁড়িয়ে আছে, একটি লোক। তাহলে এই হচ্ছে দেখো প্ল্যাটফর্ম রেলওয়ে, এই রেলওয়ে দেখো ট্রেনটাকে ক্রস করছে, দেখো এদিক দিয়ে একটা ট্রেন যাবে, আবার এই দিক দিয়ে একটা ট্রেন হবে, ট্রেনের অভিমুখটা এইদিকে হবে, আবার উপরে একটা আরেকটা ট্রেন অপর দিক থেকে আরেকটা ট্রেন আসছে, তারও অভিমুখটা হবে এদিক দিয়ে। কেমন। দেখো এখানে লোকটি দাঁড়িয়েছে, সুতরাং কী বলা হয়েছে যে রেল লাইনের পাশে দাঁড়ানো একটি ছাত্র, এই ছাত্রটি দাঁড়িয়েছে এখানে সমান দৈর্ঘ্যের বিপরীত দিকগামী দুটি ট্রেন থাকে দৈর্ঘ্যটা কি সমান আছে। তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য যা হবে এই ট্রেনের দৈর্ঘ্যটা একই সমান বলা হচ্ছে। দুটি ট্রেন তাকে 18 সেকেন্ডে এবং 12 সেকেন্ডে অতিক্রম করে। এই ট্রেনটা হবে ধরো 18 সেকেন্ড আর এটা আছে 12 সেকেন্ড, 12 সেকেন্ডে অতিক্রম করবে। আর ট্রেনের দৈর্ঘ্য যেহেতু সমান আমরা দৈর্ঘ্য ধরে নিলাম কি এক্স মিটার দৈর্ঘ্য ধরে নিলাম, আমরা ধরে নিলাম কি এক্স মিটার। তাহলে আমরা প্রথমে লিখতে পারি কি ধরি প্রতিটি মানে দুটি ট্রেনের দৈর্ঘ্য সমান এক্স একক বা মিটার দিতে পারো, এক এক্স মিটার। কেমন এক্স মিটার। এবার কি করবে ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি কত হবে, তাহলে দুটি ট্রেন যেহেতু সমান দৈর্ঘ্যের সুতরাং আমরা লিখতে পারি কি অতএব ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি কী করবে ট্রেন দুটি দৈর্ঘ্যের সমষ্টি সমান কত হবে, সমষ্টি সমান কত হচ্ছে এক্স প্লাস এক্স। তাহলে আমি এককটা ধরেছিলাম মিটার ধরে নাও, যদি সেকেন্ডে মান আছে মিটারটা ধরে নাও। তাহলে একক দিতে পারো কোনো অসুবিধা নেই, এখানে একক ধরে নিতে পারো। কেমন। তাহলে মিটারটা নিলাম কেননা সেকেন্ডের সঙ্গে মিটারের একটা কম্বিনেশন আছে, সুতরাং আমরা মিটার দিলাম। বেশ, পরে দেখো তাহলে এক্স প্লাস এক্স সমান কত হবে 2x মিটার। কেমন কত হলো 2x মিটার। তাহলে এরপর কী করবে তোমরা দেখো প্রথম ট্রেনের গতিবেগটা তোমাদের বের করতে হবে। ধরো একটা 1 নম্বর ট্রেন, এটা হচ্ছে 2 নম্বর ট্রেন। কেমন। তাহলে লেখো প্রথম ট্রেনের
প্রথম ট্রেনের গতিবেগ সমান, দেখো আমরা গতিবেগের সূত্র জানি দ্রুত বাই অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। তাহলে এখানে দূরত্ব কত ছিল, এক্স মিটার ছিল, আর সময় হচ্ছে 18 সেকেন্ড। 18 সেকেন্ড প্রথম ট্রেনের ক্ষেত্রে। প্রথম ট্রেনের গতিবেগ দেখো, প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে x/18 মিটার পার সেকেন্ড, কেননা একক ধরেছিলাম মিটার, ধরেছিলাম মিটার পার সেকেন্ড। কেমন? আবার দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত হবে, গতিবেগ সমান কত হবে, সেটা এক্স বাই কত হবে, 12 ছিল, x/12 কত ছিল, x/12 সুতরাং কত হবে, মিটার পার সেকেন্ড। তাহলে এবার আমরা কি করব, ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ, দুটো গতিবেগ পেয়ে গেলাম, আমরা দুটো গতিবেগ পেয়ে গেলাম। কেমন? এই দুটো গতিবেগের কি আমরা কি আপেক্ষিক গতিবেগে যোগ করব। দেখো, অতএব ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ সমান x/18 প্লাস x/12 সমান কত হচ্ছে, সমান দেখো 18 আর 12 তোমরা লসাগু করবে, 18 12 লসাগু করলে কত হবে, 36 হবে। 18 লসাগু করলে কত হবে, 36 হবে। এখানে দেখো 18 দুগুণে 36, 2x হবে, এখানে 2x হবে, প্লাস 12 3 36, 3x হবে, 3x। কেমন? 3x সমান কত হবে, 3x আর 2x কত হবে, 5x হবে, কত হবে, 5x/36। 36 মিটার পার সেকেন্ড, মিটার আপেক্ষিক গতিবেগ কত হবে, 36 মিটার পার সেকেন্ড। তাহলে এবার কি করবে, সমস্যাটি তোমরা গণিতের ভাষায় লিখতে পারো। দেখো দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে দূরত্ব লিখবে আর ব্র্যাকেটে মিটার, আর অপর দিকে সময় দেবে, ব্র্যাকেট দিবে সেকেন্ড। কেমন? এবার দেখো বলেছে এত মিটার পার সেকেন্ড, অর্থাৎ গতিবেগ হচ্ছে 5x বাই, লেখো 5x/36 মিটার পথ যায় কত হবে, 1 সেকেন্ডে, কত হবে, 1 সেকেন্ডে। তাহলে 2x মিটার পথ যাবে কত সেকেন্ডে, 2x মিটার মানে দূরত্ব, 2x মিটার দূরত্ব যাবে কত হবে, এই জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো দুটির সম্পর্ক কিন্তু হচ্ছে তোমাদের সরল সম্পর্ক, দূরত্ব বৃদ্ধি পেলে সময়ও বাড়বে। কেমন? সময় বাড়লে কী হবে, দূরত্ব বৃদ্ধি পাবে। লিখবে দূরত্বের সঙ্গে দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্ক। তাহলে তোমরা সমানুপাতটা লিখবে, অতএব সরল সমানুপাতিটি হলো, কত হবে, দেখো 5x/36 is to 2x = 1 is to জিজ্ঞাসা চিহ্ন। তাহলে জিজ্ঞাসা চিহ্ন কি হচ্ছে, সময় লিখবে, অতএব নির্ণয়ের সময় সমান, অতএব নির্ণেয় সময় সমান, দেখো এই মানটা বের করবো, সুতরাং 5x, সুতরাং কী হবে, এই দুটো গুণ সম্পর্ক হবে, দ্বিতীয় তৃতীয় গুণ হয়ে যাবে, আর প্রথম ও চতুর্থ গুণ হবে, সুতরাং কী হবে, তাহলে সময় সমান কথা হচ্ছে 2x × 1, অর্থাৎ নিচে হবে 5x/36, কত হবে, 2x × 1 × 3/5x ও 36, এটা হবে 36, 5x/36। দেখো কাটাটি করো, x কেটে দাও, 5x কেটে দাও, কত হচ্ছে, দেখো 36 আর 2 কত হচ্ছে, গুণ করলে কত হবে, 72, 36 72, 72/5, 72/5 মানে কত হচ্ছে, 14.4 কত হবে সেকেন্ড, কত হচ্ছে, তোমাদের উত্তর কত হলো, 14.4 সেকেন্ড। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কি বলছে। পরের প্রশ্ন বলা হচ্ছে যে
36 মিটার দীর্ঘ ও 19 মিটার প্রস্থ বিশিষ্ট একটি ঘর আছে। ঘরটি 1 মিটার পুরু দেওয়াল দিয়ে ঘেরা এবং তার বাইরের চারধারে 9 মিটার প্রশস্ত বারান্দা আছে। বারান্দার ক্ষেত্রফল কত হবে? চলো আমরা গণিত করে দেখি। ধরো যে আমরা ঘর বলেছে মানে কি কক্ষ, যাকে আমরা রুম বলি, সেই রুমটা ভালো করে কেয়ারফুলি লক্ষ্য করো যে এইটুকু এখানে বোঝার খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই অংশটুকু মানে বুঝে নিতে না পারলে তোমরা এই গণিতটা কমপ্লিট করতে পারবে না। বলেছে হল ঘর, অর্থাৎ যাকে আমরা রুম বলি, কক্ষ ভিতরটা বলছে, কিন্তু দেওয়ালটা কিন্তু বাইরে আছে। দেখো এখানে ঘরের কক্ষের দৈর্ঘ্য কত বলা হয়েছে? দৈর্ঘ্য বলেছে 36 মিটার। কত হচ্ছে? 36 মিটার। আর প্রস্থ কত হচ্ছে? প্রস্থ হচ্ছে তোমার 19 মিটার। প্রস্থ হচ্ছে তোমার 19 মিটার। 19 মিটার। তাহলে এবার বলছে যে এই ঘরটা, এই কক্ষটা বা রুমটা দেওয়াল কত, বাইরের দিকে দেওয়াল কত মিটার দেওয়া আছে? 1 মিটার পুরু দেওয়া হয়েছে। তাহলে বাইরের দিকে দেওয়ালটা কত আছে? 1 মিটার পুরু দেওয়া আছে। কেমন? বাইরের দিকে দেওয়ালটা কত আছে? 1 মিটার পুরু। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে কি যে বারান্দার ক্ষেত্রফল কত? বলছে এরপর কি বলছে 1 মিটার পুরু দেওয়াল দিয়ে ঘেরা আছে, তার বাইরের চারধারে 9 মিটার প্রশস্ত বারান্দা আছে। চারদিকে কিন্তু 9 মিটার প্রশস্ত বারান্দা আছে। 9 মিটার প্রশস্ত বারান্দা আছে। 9 মিটার প্রশস্ত কি আছে? বারান্দা আছে। দেখো যে ভিতরের দৈর্ঘ্য কত ছিল? 36 মিটার। তাহলে উভয় দিকে দেওয়ালটা কত ছিল? 1 মিটার। এইটুকু হচ্ছে 1 মিটার। কেমন? আবার এদিকেও 1 মিটার হচ্ছে। কেমন? এদিকে 1 মিটার। আবার প্রশস্ত বারান্দা কত আছে? 9 মিটার। এদিকেও 9 মিটার আছে। আবার এদিকেও 9 মিটার আছে। কেমন? এবার প্রস্থ বরাবর দেখি, এদিকেও 9 মিটার আছে। আর প্রস্থ বরাবর দেখি এদিকেও কত আছে? এদিকেও 9 মিটার আছে। আর এদিকেও আমাদের দেখতে পাচ্ছি এদিকেও 9 মিটার আছে। কেমন? এদিকেও 9 মিটার আছে। সুতরাং পেলাম কত? তাহলে উভয় দিকে দেখো প্রস্থটা দেখো, প্রস্থ কিন্তু 1 মিটার বৃদ্ধি পাচ্ছে। কেমন? তাহলে প্রস্থ হচ্ছে এখানেও 1 মিটার হচ্ছে, এখানেও 1 মিটার হচ্ছে। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর 1 মিটার বৃদ্ধি পাচ্ছে আর প্রস্থ বরাবর 1 মিটার বৃদ্ধি পাচ্ছে। আবার এটাও কত হচ্ছে? কতটা বৃদ্ধি পাচ্ছে? 9 মিটার বৃদ্ধি পাচ্ছে। কেমন? তাহলে কি হচ্ছে? দেখো আমরা দৈর্ঘ্য কত পাচ্ছি? আমরা টোটাল ক্ষেত্রফল, অর্থাৎ কি লিখবে প্রথমে? প্রথমে লিখবে গোল ঘরের ক্ষেত্রফল। দেখো ঘরের দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য হচ্ছে তোমার কত হচ্ছে? 36 মিটার। আর এবং প্রস্থ কত হচ্ছে? এবং প্রস্থ সমান কত হচ্ছে? প্রস্থ সমান 19 মিটার। অতএব ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে তোমার? আমরা গুণ করে দিতে পারি। দেখো ক্ষেত্রফল হচ্ছে তোমাদের, গুণ করে দাও, কত হচ্ছে? 36 গুণিতক 19। 9 6 54, 4 হাতে 5, 9 3 27, 28, 29, 30, 31, 32 আর 36, 4 8 6 684 সমান কত হচ্ছে? ক্ষেত্রফল সমান কত হচ্ছে? ক্ষেত্রফল সমান কত হবে? 36 গুণিতক 19 বর্গ মিটার কত হচ্ছে? 684 বর্গ মিটার। দেখো এইটা কিন্তু তোমাদের লাগবে না, আমাদের জানতে চাওয়া হয়েছিল যে দেওয়াল সমেত নিতে হবে। লেখো যে ঘরের দেওয়াল সমেত ঘরের দৈর্ঘ্য লেখো। অতএব দেওয়াল সমেত ঘরের দৈর্ঘ্য কত হচ্ছে? আমাদের দৈর্ঘ্য কত ছিল? 36 প্লাস উভয় দিকে 1 1 করে বাড়ছে, তাহলে 1 + 1 মিটার কত হচ্ছে? 36 আর 2 হচ্ছে যোগ 38, কত হবে? সমান 38 মিটার। এবং প্রস্থ কত হচ্ছে? এবং প্রস্থ কত? প্রস্থ ছিল কত? 19 ছিল। 19 যুক্ত উভয় দিকে 1 করে বৃদ্ধি পাচ্ছে, সেটা কত হচ্ছে? সমান 19 আর 2 কত হবে? 21 মিটার। কেমন? তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে? অতএব দেওয়াল সমেত ঘরের ক্ষেত্রফল সমান কত হবে? ক্ষেত্রফল সমান কত হচ্ছে? দেখো এখানে 38 আর 19, 38 গুণিতক 19 21 বর্গ মিটার কত হচ্ছে? 38 সঙ্গে যদি 21 গুণ করে কত হবে? 798 বর্গ মিটার।
কেমন 798 বর্গমিটার। এরপর কী করবে, এরপর বলা হচ্ছে যে এই দেওয়ালের বাইরে অর্থাৎ ঘর ঘর সমেত দেওয়াল সমেত ঘরের বাইরের দিকে 9 মিটার প্রশস্ত বারান্দা আছে। সুতরাং এবং কী করতে হবে, এক্ষেত্রে ভাষাটা দেবে কি, যে ঘর ঘর ও দেওয়াল সমেত বারান্দার দৈর্ঘ্য সমান। দেখো আগে কত ছিল, 36 ছিল, কত ছিল, সরি 38 দেওয়াল সমেত ঘরের দৈর্ঘ্য ছিল, অর্থাৎ 38 কত ছিল, 38 মিটার। 38 মিটার প্লাস উভয় দিকে 9, অর্থাৎ 9 গুণিতক 2 কত হচ্ছে, সমান কত হবে, 9 দুগুণে 18 মিটার, কত হবে মিটার, 9 দুগুণে 18 মিটার কত হচ্ছে, দেখো 38 সঙ্গে 9 দুগুণে 18 যোগ করো, 38 সঙ্গে 18 যোগ করলে কত হবে, 56 মিটার, কত হবে 56 মিটার। এবং প্রস্থ কত হবে, এবং প্রস্থ সমান কত ছিল, দেখো দেওয়াল সমেত ঘরের প্রস্থ কত ছিল, প্রস্থ হচ্ছে 21 মিটার, তাহলে 21 প্লাস কত হবে 9 × 2 মিটার, কত হবে 21 সঙ্গে 9 দুগুণে 18, 21 সঙ্গে 18 যোগ করলে কত হবে 39 মিটার, কত হবে 39 মিটার, 39 মিটার, কত মিটার হয়েছে 39 মিটার। এরপর কী করবে, অতএব দেখো অতএব ঘর ও দেওয়াল সমেত বারান্দার মোট দৈর্ঘ্য, মোট ক্ষেত্রফল কত হবে, দেখো 56 গুণিতক কত হবে 39, 56 গুণিতক 39 বর্গ মিটার, তাহলে 56 39 গুণ করলে কত হবে 21, অর্থাৎ 2184 বর্গ মিটার। আমাদের বলা হচ্ছে এই বারান্দার ক্ষেত্রফল কত, অর্থাৎ ঘর ও দেওয়াল বাদে বারান্দার ক্ষেত্রফল কত। অতএব দেখো, অতএব দেওয়াল বা ঘর ও দেওয়াল বাদে বারান্দার ক্ষেত্রফল সঙ্গত হবে, টোটালটা কত বেরিয়েছে 21 দিন 2184 বেরিয়েছে, 2184 বিযুক্ত কত হচ্ছে, আগে কত বেরিয়েছিল, দেওয়াল সমেত ঘরের ক্ষেত্রফল ছিল 798, 798 বাদ দিলে হচ্ছে তোমাদের কত, বাদ দিলে হচ্ছে সমান 1386 বর্গ মিটার। এই হচ্ছে তোমাদের উত্তর, 1386 বর্গমিটার, 1386 বর্গমিটার। চলো এরপরে আমরা প্রশ্নটা দেখি, কি বলেছে, যে রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার এবং প্রস্থ 24 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার আর প্রস্থ হচ্ছে 24 মিটার। তার আয়তক্ষেত্রাকার জমির বাইরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত, আর রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত। রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত বাদ দেবো আমরা। চলো আমরা প্রথমে দেখে নিই, দেখো যে রাজেশের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য, রাজেশের দৈর্ঘ্য সমান 36 মিটার এবং প্রস্থ কত হচ্ছে, প্রস্থ সমান 24 মিটার। তাহলে অতএব এক্ষেত্রে ক্ষেত্রফল দেখো আমরা ছবি এঁকে ফেলি। দেখো রাজেশের এই হচ্ছে তোমার, তার হচ্ছে আয়তাকার জমি, তার বাইরের দিকেই বলছে 2 মিটার চওড়া রাস্তা আছে। আয়তক্ষেত্রাকার জমির বাইরে চারপাশে বলা হচ্ছে 4 মিটার, চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, 2 মিটার চওড়া রাস্তা আছে, এইটুকু 2 মিটার আর এইদিকে 2 মিটার,
এই চতুর্দিকে 2 মিটার করে রাস্তা আছে। কেমন? চতুর্দিকে 2 মিটার করে রাস্তা আছে। তাহলে ভেতরের ক্ষেত্রফল বলছে 36 আর এইদিকে হচ্ছে 24 হচ্ছে, প্রস্থ হচ্ছে 24 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার। কেমন? তাহলে 36 মিটার দৈর্ঘ্য আর 24 মিটার প্রস্থ। তাই বলা হচ্ছে গিয়ে যে 1 নম্বর শর্ত দিয়েছে, রাস্তার চারদিকে যেহেতু 2 মিটার চওড়া রাস্তা আছে এবং রাস্তা সহ আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য প্রস্থ কত? দেখো অতএব দেখো দৈর্ঘ্য সমেত আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য সমেত আয়তক্ষেত্রাকার যদি আচ্ছা সরি কী বলবে, রাস্তা সহ জমির দৈর্ঘ্য হচ্ছে সঙ্গত হবে কত ছিল? এইটুকু 36 ছিল, উভয় দিকে কিন্তু 2 মিটার চওড়া ছিল, এদিকে 2, কত হবে 36 যুক্ত 2 গুণিতক 2 মিটার, কত হবে 38, 4, 6, 4, 10, 40 মিটার, কত হবে 40 মিটার হবে। আবার এবং প্রস্থ কত হবে? প্রস্থ সেই 2 মিটার করে বৃদ্ধি পাবে, সুতরাং প্রস্থ কত ছিল? 24 ছিল, 24 প্লাস কত হবে 2 গুণিতক 2 মিটার, কত হবে সমান হবে 24 আর 4 কত হবে 28 মিটার, কত মিটার হচ্ছে 28 মিটার। তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য কত ছিল? 40 মিটার হলো, আর প্রস্থ কত হলো? প্রস্থ 28 মিটার হলো। তারপরে এটা এই নম্বর প্রশ্নের উত্তর হলো এটা বির অ্যান্সারটা কিন্তু এখানে বলা হয়েছে গিয়ে যে বলা হয়েছে রাস্তাটা বাদ দেবো, চতুর্দিকে রাস্তাটা বাদ দিলে তার ভিতরে যে জমির ক্ষেত্রফলটা কত আমাদের জানতে হবে। রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দেখো এখানে প্রথমে লিখতে পারি, দেখো নিচে লেখো বি রাস্তা বাদে জমির ক্ষেত্রফল সমান কত হবে? সমান 36 গুণিতক 24 বর্গ মিটার সমান 36 সঙ্গে 24 গুণ করো, কত হবে 6 4 হাতে 2 4 3 12 13 14 14 6 3 12 2 হাতে 1 3 6 কে 7, তাহলে 4 6 8 864, কত হচ্ছে 864 বর্গ মিটার, 864 বর্গ মিটার। কেমন? তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল হলো 864 বর্গ মিটার। এই হলো তোমাদের গণিত, এই হলো তোমাদের ভাষার অঙ্কের সম্পূর্ণ সমাধান। এরপর দেখো পরিমিতিটা হলো, বেশ পরিমিতি একটা করলাম, একটা ছিল দুটো শেষ পরিমিতি ছিল। এরপরে দেখো 3 থেকে প্রশ্ন, দেখো 3 থেকে প্রশ্ন তোমাদের বলেছে কি যদি 2p + 1/p = 5 হয় তাহলে p + 1/2p হোল স্কয়ার এর মান কত? চলো এই গণিতটা আমরা করি। দেখো এখানে মানটা যে দেওয়া আছে 2p + 1/p = 5 হচ্ছে, দেখো 2p + 1/p এখানে কি মানটা সেই একই রকম আছে কি? দেখো p + 1/2p হচ্ছে, 2p হচ্ছে, সুতরাং আমাদের তাই মানের কোনো সমতা নাই, সুতরাং আমাদের একটু মডিফাই বা পরিবর্তন করতে হবে। দেখো কীভাবে করছে, দেখো এর সঙ্গে যদি আমরা 1/2 অর্থাৎ 3/2 অর্থাৎ কী বলেছে 1/2 গুণ করি উভয় পদে যদি 1/2 গুণ করি কী হবে, দেখো তাহলে এরকম হবে 1/2 যদি গুণ করি 1/2 2p + 1/p = 5 × 1/2, উভয় পদে আমরা 1/2 গুণ করলাম। দেখো এই পদের সঙ্গে যদি 1/2 প্রত্যেকটার সঙ্গে গুণ করি কত হবে 1/2 × 2p, আবার প্লাস আর 1/2 সঙ্গে ইন্টু 1/p গুণ করবো, সঙ্গে কত হবে 5/2। দেখো বা 2 কেটে যাবে, কত পড়ে থাকবে p পড়ে থাকবে, p প্লাস কত হবে 1 অর্থাৎ 1/2p হবে, p + 1/2p সমান কত হচ্ছে, p + 1/2p সমান কত হবে 5/2। এবার এই মানটা আমরা করব, তাহলে p + 1/2p হচ্ছে মানটা সমান হয়ে গেছে। এবার আমরা করবো কি 2p হোল স্কয়ার দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, সরি এই মানটা দিয়ে দেওয়া হয়েছে, এর মানটা কত হচ্ছে 5/2, কত হচ্ছে 5/2 এর হোল স্কয়ার, 5/2 এর হোল স্কয়ার সমান কত হবে 5 5 25 2 2 4, কত হচ্ছে সমান, তাহলে 4 8 32 6 4 24 অর্থাৎ 6.6 দিতে পারো, 6 পূর্ণ দিতে পারো, 6 দশমিক অর্থাৎ 25কে আমরা 4 দিয়ে যদি ভাগ করি 4 6 24 6 4 24 বাকি হলো 1 দশমিক দিয়ে 0 নাও, 10 4 2 8 2 নামাও, 0 4 5 20,
হচ্ছে 4 5 20, কত হচ্ছে 6.25 হবে, 6.25। কেমন? তাহলে p + 1/2p এর মান কত হবে 6.25। চলো তারপর প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলছে যে ax + 1/bx = c হলে b² x² + 1/a² x² মান কত? চলো আমরা গণিতটা করি। দেখো আমরা প্রশ্নটা তুলে ফেলেছি, দেখতে দেখো এই দেখো এই মানটা হচ্ছে bx + 1/x এর সঙ্গে কোনো এ পদের কোনো মানের কোনো মিল দেখতে পাচ্ছি না আমরা। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা করব যে উভয় পদে দেখো, উভয় পদে যদি আমরা উভয় পদে আমরা যদি b/a গুণ করি, দেখো b/a গুণ করলে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। এই পদের সঙ্গে একটা মিলের একটা সম্ভাবনা থাকছে। দেখো প্রথমে আমরা কি করব যে উভয় পদে পূর্বপদ এবং পরপদে বা পূর্বপদ বা উত্তরপদের সঙ্গে যদি আমরা উভয় পদে যদি b/a গুণ করি, কত হবে? b/a গুণ করলে কত হবে? যে ax + 1/bx ইন্টু সির সঙ্গে সেই বি ইন্টু b/a আমাকে গুণ করতে হবে, বা দাও বা b/aটা প্রত্যেকটা পদের সঙ্গে গুণ করো। তাহলে b/a ইন্টু ax প্লাস 1/bx এর সঙ্গে কত হবে? ইন্টু b/a গুণ করো, সমান কত হবে? bc/a। দেখো এ কেটে যাবে, কত পড়ে থাকছে? bx পড়ে থাকছে। তাহলে bx প্লাস হচ্ছে bb কেটে দাও, a পড়ে থাকছে, ax পড়ে থাকছে, অর্থাৎ 1/ax বুঝেছে ইকুয়ালস টু bc/a। কেমন? এবার আমরা প্লাসের মানটা পেয়েছি, কেমন? প্লাসের মানটা পেয়েছি, সুতরাং আমরা কি করবো এবার? এবার আমরা করব যে সূত্রের সাহায্যে ফেলবো এবার দেখো এই মানটা। তাহলে bx এর হোল স্কোয়ার প্লাস 1/ax এর হোল স্কোয়ার কত হলো? a² + b² সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার, অর্থাৎ bx প্লাস 1/ax এর হোল স্কোয়ার মাইনাস কত হচ্ছে? -2 ইন্টু bx ইন্টু 1/ax। কেমন? দেখো এক্স কেটে যাবে, কত হবে? b/a পড়ে থাকবে, কত হবে? b/a পড়ে থাকবে। এর মানটা কত হচ্ছে? bc/a সমান কত হচ্ছে? এর মানটা হচ্ছে bc/a এর হোল স্কোয়ার, bc/a এর হোল স্কোয়ার, কেমন? হোল স্কোয়ার মাইনাস 2b/a মাইনাস 2b/a। দেখো সমান আমরা বর্গ যদি তুলি কী হবে? তাহলে b² c² মাইনাস 2b/a। তাহলে এক্ষেত্রে লসাগু কত হবে? এক্ষেত্রে লসাগু কত হবে? এক্ষেত্রে লসাগু হবে a²। আর এর লসাগু করলে কত হবে? a² হবে, কেমন? এবার দেখি তাহলে এই মানের সঙ্গে মান মিলে গেছে হর, সুতরাং আমরা b² c² মাইনাস তাহলে a² আছে এবং a আছে, একটা a চলে যাবে এদিকে, কত হবে? 2ab হয়ে যাবে, 2ab। কেমন? তাহলে একটা আছে আর একটা নেই, তাহলে এর সঙ্গে গুণ করলে a² হয়, তখন 2ab হবে, 2ab। তাহলে এবার দেখো কমনটা নাও, দেখি আমরা কমন নিতে পারি কিনা দেখি। তাহলে কথা হলো b²/a² যে সমান কত হবে? b² c² মাইনাস 2ab/a²। কোনো কমন আছে? নেই, এখানে কোনো কিছু কমন নেই, সুতরাং আমাদের উত্তরটা কিন্তু এটাই হবে আমাদের সঠিক উত্তর। কি বললাম? এটাই হবে আমাদের কি হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলেছে যে m প্লাস 1/m ইকুয়ালস টু -p বলছে এই মানটা দিয়ে কী করতে হবে আমাদের? তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে, m² প্লাস 1/p² এর মানটা আমাদের যাচাই করতে হবে। চলো তাহলে এই মানটা দিয়ে আমাদের উত্তরটা করতে হবে। দেখো উত্তরটা করতে হবে, কী করতে হবে? যে m² প্লাস 1/m² এর বাম পক্ষ হবে সমান দাও, সমান m প্লাস 1/m এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m। কেমন? তাহলে m কেটে যাবে, এর মানটা m প্লাস 1/m এর মানটা হচ্ছে কত হবে? -p হোল স্কোয়ার মাইনাস 2। দেখো p মাইনাস p এর হোল স্কোয়ার মানে কত হবে? p² শুধু হবে, p² মাইনাস 2। কেন p² হলো? -2 কোথায় গেলো? দেখো মাইনাস পিটা কবার গুণ হবে? দুবার গুণ, তাহলে -p
আর মাইনাস পি যদি গুণ করি কি মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে পিতে কী হবে পি স্কোয়ার হচ্ছে, পিতে পি স্কোয়ার হচ্ছে আর মাইনাসে প্লাস হচ্ছে, অর্থাৎ মাইনাসটা উঠে যাবে। এগুলো উত্তর কী হলো পি স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ এদিকে ডান পক্ষ লিখে দেবে, বাম পক্ষ লিখে দিয়ে গণিতে তোমরা শুরু করবে। নিচে লিখবে কি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ ইকুয়ালস টু প্রমাণিত। কেমন? এইগুলো তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে, পরের প্রশ্নে এটি লক্ষ্য করো, এক্স প্লাস 1/x+2 3 ইকুয়ালস টু 3 হলে এর মান কত হবে? দেখো তাহলে হবে, প্রশ্নটা বলা হচ্ছে এক্স প্লাস 1/x+2 ইকুয়ালস টু 3 হলে আমাদের প্রমাণ করতে বলছে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস 1/x+2 এর হোল স্কোয়ার। দেখো এই ক্ষেত্রে আমরা মানটা একটু মডিফাই করে নিই, কত হচ্ছে এক্স প্লাস 2 মাইনাস আছে এখানে না, সরি প্লাস 1/x+2 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 1/x+2, এক্স প্লাস টু কেটে দাও, 2 পরে থাকছে সমান এর মানটা কিন্তু এক্স প্লাস 2 প্লাস 1/x+2 কিন্তু এর সমান নয় কিন্তু এই মানটা। সুতরাং আমাদের কী করতে হবে, আমাদের এই মানের সঙ্গে দেখো পূর্বপদের সঙ্গে 2 এবং পরপদের সঙ্গে 2 যদি আমরা যোগ করি, তো এই 2 যদি যোগ করলে কত হবে এক্স প্লাস 2 হচ্ছে, আবার 1/x প্লাস কত হচ্ছে এক্স প্লাস 2 হচ্ছে, কত হবে এর সঙ্গে যদি 2 গুণ করি, 2 যোগ করি, তাহলে 3 প্লাস 2 হয়ে যাবে সমান বা এক্স প্লাস 2 প্লাস 1/x+2 ইকুয়ালস কত হবে 5 হবে। কেমন? সমান কত হবে 5 হবে। চলো এবার তাহলে এক্স প্লাস 2 প্লাস 1/x+2 এর মান কত হচ্ছে 5 হচ্ছে, কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের মানটা কী হতে হবে, মানটা বসো, এর মানটা টোটাল মানটা কত হলো, টোটাল মানটা কিন্তু হলো 5 হলো। 5 এর হোল স্কোয়ার মাইনাস কত হবে 2, কত হবে 5 × 25 মাইনাস 2, কত হবে 25 থেকে 2 বদলে কত হবে 23। তাহলে উত্তর কত হবে, উত্তর তো তোমাদের 23 হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলছে কি বলেছে বলতো, বলছে এ স্কোয়ার প্লাস 1/a² মাইনাস 3 হলে, দেখো এ স্কোয়ার প্লাস 1/a² কে দুটি বর্গের অন্তরূপে এ স্কোয়ার মাইনাস কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী প্রকাশ করতে হবে, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই সূত্র দ্বারা তোমাদের প্রমাণ করতে হবে বা প্রকাশ করতে হবে। দেখো এই অনুযায়ী যদি হয় তাহলে কি -3 হচ্ছে, তাহলে আমরা এভাবে করতে পারি সমান এ এর হোল স্কোয়ার, আচ্ছা -3 আছে মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1/a প্লাস 1/a এর হোল স্কোয়ার। কেমন? আর শেষে কী দেবে দেখো -1 পরে ফেলে রাখো, কেননা -1 দিলাম কেন বলতো, দেখো এখানে এ কেটে গেলে 1 পড়েছে, 2 একে 2 থেকে 1 বাদ দিলে কত হবে, সরি -2 আর -1 কত হবে 3 হচ্ছে, আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এই অনুযায়ী আমরা গণিতটা করতে পারি কি এ মাইনাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার কত হলো সমান a প্লাস 1/a এর হোল স্কোয়ার, এ হোল স্কোয়ার মাইনাস একটা প্লাস হবে একটা মাইনাস হবে প্লাস 1, আবার হবে কি a প্লাস 1/, মাইনাস a মাইনাস 1/a মাইনাস 1। কেমন? এই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? a প্লাস 1/a প্লাস 1 ইন্টু a মাইনাস 1/a মাইনাস 1, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কিন্তু নয়, দেখো এক্ষেত্রে তোমাদের বর্গ নির্ণয় করতে বলা হয়েছিল, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করতে বলছে, অর্থাৎ দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। তোমাদের এইটা এখানেই তোমাদের সঠিক উত্তর হবে, এইটুকু তোমাদের সঠিক উত্তর হবে। কেমন? এইটুকু তোমাদের সঠিক উত্তর হবে। বেশ, চলো আমরা পরের প্রশ্ন দেখি। দেখো পরের প্রশ্নটা একটু জটিল প্রকৃতির হবে। দেখো বলছে 1 মাইনাস কি বলেছে 1 মাইনাস 4a/a প্লাস 1 মাইনাস 4b/a
AB প্লাস 1 মাইনাস 4C/C ইকুয়ালস টু 0। আর মানটা এখানে পরে করছি, দেখো দেখো এই মানগুলোকে আমাদের কী করতে হবে, প্রতিটা মানটা ইকুয়ালস টু 0 করে মানগুলো বের করে নিতে হবে। বা দাও বা 1 মাইনাস 4A/A যদি হয় ইকুয়ালস টু 0 যদি হয়, বা তাহলে 1 মাইনাস 4A ইকুয়ালস টু 0, কারণ এর সঙ্গে 0 গুণ করলে এর সঙ্গে 0 গুণ করলে 0ই হয়, বা মাইনাস 4A ইকুয়ালস টু -1, বা মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে A ইকুয়ালস টু 1/4 হচ্ছে। এভাবে এবার আবার 1 মাইনাস 4B/B যদি হয় ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে কী করবে তোমরা, তাহলে এটাও সেই একই রকম হবে, 1 মাইনাস 4B/B ইকুয়ালস টু 0, বা মাইনাস 4B ইকুয়ালস টু -1, -1 কেটে দাও, বা B ইকুয়ালস টু কত হবে, 1/4 হবে। আবার একটা ধরো 1 মাইনাস 4C/C ইকুয়ালস টু 0, বা তাহলে 1 মাইনাস 4C ইকুয়ালস টু কত হবে, 0 হচ্ছে, বা মাইনাস 4C ইকুয়ালস টু -1, বা মাইনাস তুলে দাও, তাহলে C ইকুয়ালস টু 1/4 হচ্ছে। তাই প্রত্যেকের মান দেখতে পাচ্ছি 1/4, 1/4, 1/4, কেমন? তাহলে এর মান হচ্ছে 1/4, বির মান হচ্ছে 1/4, আর C এর মান হচ্ছে 1/4। দেখো এবার অতএব একটা বাম পক্ষ দেখো, বাম পক্ষ ডান পক্ষ দুটো আছে, বাম পক্ষ সমান কত হচ্ছে, 1/A প্লাস 1/B প্লাস 1/C এর হোল স্কয়ার। দেখো তারপর কী করবো আমরা, দেখো বা তাহলে 1/A এর মান কত হচ্ছে, বানা সমান দাও, সমান 1/A এর মান কত হচ্ছে 1/4, 1/1/4 প্লাস 1/1/4 প্লাস 1/1/4 হোল স্কোয়ার কত হচ্ছে, উল্টে দাও, 4 হলো 4 প্লাস 4 প্লাস 4, 4 হোল স্কোয়ার, 4 4 8, 8 4 3 12 সমান কত হবে, 12 হোল স্কোয়ার, 12 হোল স্কোয়ার জানি আমরা কত, অর্থাৎ 12 বর্গ কত হবে, 144, কত হচ্ছে 144। তাহলে প্রমাণিত হয়েছিল, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন দেখো, জ্যামিতি দেওয়া আছে তোমাদের, জ্যামিতিটা তোমাদের নিজেরাই করতে পারবে। ABC একটি ত্রিভুজ আঁকো যেখানে AB ইকুয়াল টু 5 সেমি, BC ইকুয়াল টু 7 সেমি, আর ABC 60 ডিগ্রি কোণ, আর B কোণটা 60 ডিগ্রি কোণে অঙ্কন করে তারপর AB আর BC বাহুর মানটা এঁকে দিয়ে যোগ করে দেবে। কেমন? ত্রিভুজ আঁকা হয়ে যাবে। এক ত্রিভুজ অঙ্কন করো যার 3টি বাহু দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, 6 সেমি, 4 সেমি। স্কেল কম্পাসের সাহায্যে তোমরা করবে এটা কিন্তু। PQR একটি সমকোণ ত্রিভুজ আঁকো যার PQR ইকুয়াল টু 90 ডিগ্রি, PQ 60 সেমি হলে QR 4 সেমি। এটা তোমরা পারবে। একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করো যার প্রতিটি ভূমি হচ্ছে 4 সেমি এবং লম্ব হচ্ছে 3 সেমি। কেবলমাত্র স্কেল ও কম্পাসের সাহায্যে করবে। কেমন? বেশ। পরবর্তী দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলি দেখতে পাচ্ছি আমরা দ্বিস্তম্ভ লেখচিত্র হচ্ছে। দ্বিস্তম্ভ লেখচিত্র তোমাদেরকে অঙ্কন করতে হবে। দ্বিস্তম্ভ লেখচিত্র তোমাদের অঙ্কন করতে হবে। এরপরটাও সেই একই রকম প্রশ্ন আছে, সেই দ্বিস্তম্ভ লেখচিত্র 3টি আছে, 3টির মধ্যে তোমাদের 2টো করতে হবে। পরীক্ষা তোমাদের 3টি দ্বিস্তম্ভ লেখচিত্র দিবে, আর সেই দ্বিস্তম্ভ লেখচিত্র থেকে তোমরা কী করবে, তোমরা চার্ট করে বার গ্রাফ অঙ্কন করে সেখানে দ্বিস্তম্ভ লেখচিত্র বার গ্রাফ অঙ্কন করে তোমাদের এই গণিতগুলো সমাধান করতে হবে। চলো তাহলে আজকে তোমাদের এই 12 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এরপরে ভিডিওতে আমি নিয়ে আসবো তোমাদের জন্য 13 নম্বর মডেল স্কুল। আজকের এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে। গুড নাইট।